বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন ইউনিক টিচিং মেথডের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা অবশ্যই একটু পরে জানতে পারবেন কি রয়েছে আজকের উপপাদ্যে। তবে তার আগে একটু বলে রাখি, অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন এই উপপাদ্য সম্পর্কে যে স্যার, অষ্টম অধ্যায়ের এই উপপাদ্যটাতে আমাদের একটু একটু সমস্যা হয়েই যায় শেষের দিকে। তো এই শেষটা আমরা আজকে একটু সমাধান দিব ইনশাআল্লাহ। তো সেই উপপাদ্যটা কোনটা অলরেডি জানার আপনাদের আগ্রহ বেড়ে গিয়েছে, আর অনেকে ধারণা করতে পেরেছেন যেহেতু উপপাদ্য 20 এবং উপপাদ্য 23 হয়ে গেছে, তার মানে আর কোন উপপাদ্য থাকতে পারে যেটা শেষে একটু সমস্যা থাকে। তা আসলে আমরা সমাধান করছি কি রয়েছে দেখি। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবেন, এটাই কাম্য। শুরু করা যাক আজকের উপপাদ্য। তা আসেন, উপপাদ্য 24 অলরেডি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে শেষ কোন জায়গায় আমরা সমস্যার কথা বলছি। দেখেন, চতুর্ভুজ চিনি আমরা, অবশ্যই জানি 4 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, যে যেইভাবে পারেন এঁকে নেবেন। বাট আমি আপনাদের বইয়ের সাথে মিল রেখে একটু আঁকছি যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। নামও দিলাম এ, বি, সি, ডি। প্রথম পার্টটা আমাদের ক্লিয়ার, চতুর্ভুজ। সেকেন্ড যে ওয়ার্ড দিছে যে কোনো দুটি বিপরীত কোণ, দ্যাট মিন্স এ অর সি, বি অর ডি। বিপরীত বোঝানোর কিছু নেই, সামনাসামনি যারা দাঁড়ায় আছে এর বিপরীতে সি। বলতেছে এ কোণ আর সি কোণ যোগ করলে নাকি কত হবে? সম্পূরক। সম্পূরকের ডেফিনিশন একটু পরে দিচ্ছি। আবার বি কোণ এবং ডি কোণ একজন একজনের বিপরীতে অবস্থান করছে, তার মানে বিপরীত কথাটা আমরা ক্লিয়ার। তাও যে কোনো দুটি বিপরীত, আপনি চাইলে এ অর সি নিতে পারেন, অর বি অর ডি নিতে পারেন, যে কোনো দুটি। তা আসেন আমরা একটু পরেই বিশেষ নির্বাচন যখন লিখব তখন আমরা বলবো যে আমরা কোন দুইটা নিব। এরপর আসেন দুটি বিপরীত কোণ সম্পূরক হলে। দুটো কথা একটু বলে রাখতে হচ্ছে, কারণ এটা আমাদের এমসিকিউতে অত্যন্ত বেশি আসে। আমরা বিগত পরীক্ষার প্রশ্নগুলো যদি চেক করি, এই সম্পূরক এবং পূরক। তো পূরক কোণ সম্পর্কে আগে বলি। যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির পূরক, দ্যাট মিন্স 60 আর 30। 60 ডিগ্রির পূরক কোণ 30, কারণ 60 আর 30 মিলে 90। আবার 30 ডিগ্রির পূরক কোণ কত? 60। কেউ একজন প্রশ্ন করলো যে 50-এর পূরক কোণ কত? তাহলে আপনি সাথে সাথে বুঝে যাবেন 50-এর সাথে কত যোগ করলে 90 হবে। তো 50-এর সাথে 40 যোগ করলে 90 হবে। তাহলে 40 ডিগ্রিটা হচ্ছে যে কি আমাদের পূরক কোণ। আবার কেউ জিজ্ঞেস করলো যে 20-এর পূরক কোণ কত? তাহলে এখন চিন্তা করতে হবে 20-এর সাথে কত যোগ করলে 90 হবে। তাহলে 20-এর সাথে যোগ করে দেখেন, তো 20-এর সাথে 70 যোগ করলে 90 হবে। তাহলে 20-এর পূরক কোণ 70 ডিগ্রি। একেবারে সহজ, ঠিক সম্পূরক কোণের ডেফিনিশন তার কাছাকাছি। যদি দুটি কোণের পরিমাপ একত্রে 180 ডিগ্রি, এক সরল কোণ অথবা দুই সমকোণ হয়, তখন তাকে একটি অপরটির সম্পূরক কোণ বলে। তা আসেন যদি বলি 100 ডিগ্রির সম্পূরক কত, তাহলে লক্ষ্য হচ্ছে 180 হইতে হবে। তো 100-এর সাথে কত যোগ করলে 180 হয়? 80 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রির সম্পূরক হচ্ছে 80 ডিগ্রি। ঠিক যদি কেউ জিজ্ঞেস করে 150 ডিগ্রির সম্পূরক কত, তাহলে আপনার কাজ হবে যে কি 150-এর সাথে কত যোগ করলে সম্পূরক হয়? 180 হয়, 30 ডিগ্রি। তাহলে 150-এর সম্পূরক কোণ 30 ডিগ্রি। সোজা কথা এতক্ষণ আমরা বুঝে গেছি ওরা আমাদেরকে কি বোঝাতে চেয়েছে। ওরা দুটি বিপরীত কোণ সম্পূরক হলে, দ্যাট মিন্স আমরা যদি এ আর ডি যোগ করি আমরা 180 পাবো, অথবা আমরা এ আর সি যদি যোগ করি আমরা 180 পাবো। ক্লিয়ার আশা করি বিপরীত এবং সম্পূরক পর্যন্ত একদম কোনো সমস্যা নেই। এরপর আসেন, তার শীর্ষ 4টি বিন্দু সমবৃত্ত। একেবারে সহজ। চতুর্ভুজে শীর্ষবিন্দু কয়টা থাকে? সবাই এটা জানি যে 4টি শীর্ষবিন্দু থাকে। কে কে? একটা হচ্ছে মিস্টার এ, 2 নাম্বার বি, 3 নাম্বার সি, 4 নাম্বার ডি। 4জন বিন্দু দেখা যাচ্ছে, আর এই 4টি শীর্ষবিন্দু, এটা সমবৃত্ত প্রমাণ করতে হবে। তো স্যার সমবৃত্ত তো বুঝি না। সমবৃত্ত মিন্স হচ্ছে আপনি একটা সার্কেল আঁকবেন, এমনভাবে আঁকবেন যেখানে মধ্যে এ বিন্দু পড়তে হবে সার্কেলের পরিধি রেখায় বা বক্ররেখায়, বি বিন্দু পড়তে হবে, সি বিন্দু পড়তে হবে, ডি বিন্দু পড়তে হবে। অলরেডি অনেকের মাথা ধরে গেল যে কীভাবে সম্ভব একটা বৃত্ত এঁকে আমি সি বিন্দু, এ বিন্দু, ডি বিন্দু একই বক্ররেখায় ফেলবো, এ বি সি ডি বিন্দু। জি সম্ভব, সেটাই প্রমাণ করার জন্য আজকের উপপাদ্য। তাহলে অলরেডি বিশেষ নির্বাচনটা আমরা লিখে ফেলি। বিশেষ নির্বাচন কি দাঁড়াচ্ছে দেখি।
বিশেষ নির্বাচন। তো আমরা আগে বলেছি আমরা কোনোটা মুখস্থ করব না, দেখে দেখে লিখব। চতুর্ভুজের যে কোনো দুটি, তাহলে মনে করি চতুর্ভুজ কে কে আছে, মনে করি ABCD একটি চতুর্ভুজ, ABCD একটি চতুর্ভুজ, ABCD চতুর্ভুজ। ওরা বলছে তার বিপরীত দুটি কোণ সম্পূরক হলে, আমরা যদি প্রথমে এভাবে লিখি, যার চতুর্ভুজ যার ABC কোণ প্লাস এ কোণের কথা বলা হচ্ছে ADC কোণ, এ কোণের কথা বিপরীত ইকুয়াল টু সম্পূরক মিনস 180 ডিগ্রি। তাহলে এ একটা লেখা যায়, আরেকটা কি লেখা যায়, BAD কোণ, দ্যাট মিনস এ কোণ, অথবা দিয়ে লিখব, অথবা যদি নাম দিই কি BAD কোণ, BAD কোণ যোগ তার বিপরীতকে এই কোণটা নাম কি BCD কোণ ইকুয়াল 180 ডিগ্রি। ওরা বলেছে যে কোনো দুটি কোণ সম্পূরক হলে, তো আমরা হয় এটা চয়েস করব না হয় এটা চয়েস করব। তো আমরা এটা দিয়ে বই করেছে, আমরা এটাকে সাহায্যে নিব, আর এটা দিয়ে চালে করা যাবে, কোনো সমস্যা নেই। আসেন, সম্পূরক হলে তার চারটি শীর্ষবিন্দু, তাহলে শীর্ষ চার বিন্দু কে কে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, চারটি শীর্ষবিন্দু। তাহলে এইটুক দেওয়া হলো, তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, শীর্ষ চার বিন্দু এ বি সি ডি চারটি শীর্ষ বিন্দু সমবৃত্ত। আশা করি বুঝতে পেরেছেন। একটা ওয়ার্ডও কিন্তু আমরা মুখস্থ লিখি নেই, মুখস্থর প্রয়োজনই নেই। কেন? যেহেতু উদ্দীপক আর চিত্র আমাদেরকে হেল্প করছে, তো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আশা করি এতটুকু ক্লিয়ার, বিশেষ নির্বাচনটা ক্লিয়ার। এবার আসেন প্রমাণের লক্ষ্যে, যেহেতু সমবৃত্ত বলেছে, চিত্রে কিন্তু সমবৃত্ত নেই, বৃত্তই নেই, তো সমবৃত্ত কোথায় থেকে করব, সেটা অঙ্কনের কাজ, অঙ্কন সেটা করে দেখাবে। আসেন আমরা বিশেষ নির্বাচন শেষ করলাম, এবার অঙ্কনে যাই। একটু আগে বললাম যেহেতু সমবৃত্ত, তো বৃত্তের দরকার আছে, শুরু করে দিই। বৃত্ত অঙ্কন একটু এদিক সেদিক হতেই পারে, কারণ যেহেতু হাত সার্কেলের জায়গায় হয়তো এটা আর অনেক কিছু মনে হবে। তো যাই হোক, শিক্ষার্থীরা আপনারা বুঝে নেবেন, আর আপনারা তো কম্পাস ইউজ করেই কাজ করবেন, তো সুতরাং আপনাদের আর ভুল হবে না। তা আসেন আমরা নিলাম একটা আমাদের বৃত্ত, আমরা অঙ্কনে লিখব, যেহেতু বলেছে সমবৃত্ত মিন্স বক্ররেখা, তা আমরা যেহেতু আমরা লিখব যে কি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি, যা এ বি সি এর তিনটা বিন্দুতে স্পর্শ করেছে। কোন চতুর্ভুজকে? ABCD চতুর্ভুজকে। এই বৃত্তটা, দ্যাট মিন্স এই বক্ররেখার পরিধি, এই বক্ররেখা অথবা পরিধি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু স্পর্শ করেছে, বাট ডি বিন্দু দিয়ে কিন্তু যায়নি। তো আমরা বলবো এভাবে, অঙ্কন কিভাবে বলবো, অঙ্কন বলবো যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আঁকি, যা ABCD চতুর্ভুজের, ABCD চতুর্ভুজের এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এ বি এবং সি বিন্দু দিয়ে
বিন্দু দিয়ে এডি রেখাকে ছেদ করে একটা বিন্দুতে, এডি রেখা না রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে। আমরা একটা নাম দিলাম, আমরা দেখতেছি যা তাই বলতেছি যে কেন্দ্রবিষ্ট বৃত্ত আঁকছি, যা এ বি সি ডি চতুর্ভুজের এ বিন্দু টাচ করছে, বি বিন্দু টাচ করছে, সি বিন্দু করেছে, বাট এডি রেখাকে কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে। আমরা নাম দিলাম এডি রেখাকে কি ই বিন্দুতে ছেদ করে, ই কমা সি যোগ করি, এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে। আর কি করব? ই কমা সি যোগ করি। আমরা অঙ্কন কেন করলাম? যেহেতু আমাদেরকে সমবৃত্ত প্রমাণ করতে হবে, শীর্ষ 4 বিন্দু, এই কারণে আমরা কোনো সরল রেখার সাহায্য নিতে পারি নাই, বক্ররেখার সাহায্যে আমরা প্রমাণ করব। আর বৃত্ত ছাড়া কোনো জ্যামিতির মধ্যে বক্ররেখা নেই। তো আশা করি অঙ্কনটা বুঝতে পেরেছেন। যা এঁকেছি তাই লিখেছি, এবার আসেন প্রমাণ। চলে আসি আমাদের সেই খুব আন্তরিক কাছের প্রমাণ, যেটা নিয়ে আমরা প্রায় উপপাদ্যই করি না যাকে দেখে। তো অলরেডি আমরা বলেছিলাম বিশেষ নির্বাচন এবং অঙ্কনে আমাদের 2 নম্বর আমরা পেয়ে যাব। আসেন প্রমাণ শুরু করা যাক। প্রমাণ তো প্রমাণে কি লেখা যায়? যখনই আমরা একটা বৃত্ত আঁকলাম এবং তার একটি বৃত্তের বক্ররেখাটা এই রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে এবং ই কমা সি যোগ করেছি, যখনই আমরা যোগ করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে আরও একটা চতুর্ভুজ, নাম কি? এ বি সি ই বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। আর এই যখন দেখলাম এ বি সি ই বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, আর আমরা উপপাদ্য 23 থেকে কি শিখলাম? উপপাদ্য 23 শিখালো যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ এর বিপরীত কোণদ্বয় যোগ করলে 180 ডিগ্রি হয়। আমি আরেকবার বলে দিচ্ছি, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় যোগ করলে 180 ডিগ্রি হয়, উপপাদ্য 23। তা আসেন আমরা সেখান থেকে নিতে পারি সেই কথা অনুযায়ী, যেহেতু অন্তর্লিখিত চতুর্ভুজ আমরা লিখতে পারি সুতরাং এ বি সি কোণ যোগ এ ই সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। এ বি সি ই অন্তর্লিখিত চতুর্ভুজ, যার এ বি সি কোণ এবং এ ই সি কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। কোথায় থেকে? উপপাদ্য 23 থেকে। আশা করি ক্লিয়ার। আমরা এটা লিখতেই পারি উপপাদ্য 23 থেকে আর এই চিত্র থেকে। আবার আমরা এখানে পেলাম এই উপপাদ্য 24-এ এই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় তাও 180 ডিগ্রি, সেই অনুযায়ী আমরা লিখতে পারি এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। এটা আমরা আমাদের উদ্দীপক থেকে পাচ্ছি এবং আমরা বিশেষ নির্বাচন এটা অলরেডি বলেছি। 2 জায়গায় দেখেন, এখানে এবিসি এইসি ইকুয়াল টু 180 ডিগ্রি, এখানেও এবিসি রয়েছে এডিসি রয়েছে, তাও 180 ডিগ্রি। যেহেতু দুটা যোগফল মান সমান, এখানে এই দুটার যোগফল মান সমান, আর এ আর এর চেহারা একই রকম, তার মানে বোঝা যাচ্ছে যেহেতু এটার মান একই রকম, তাহলে এটার মান অবশ্যই কী হবে? সমান হবে। তাছাড়া আমরা এইটার উপর লিখতে পারি, সুতরাং এ ই সি কোণ ইকুয়াল এ ডি সি কোণ। এটা কিন্তু আমরা এই দুটো লাইনের উপর ভিত্তি করে লিখতে পারছি। আচ্ছা, লিখলাম। এই পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নেই, ওদের সাথে আমাদের কোনো কি নেই, কোনো ভেজাল নেই। আসেন, যখনই আমরা এটাকে এখানে মিলাইতে গেলাম তখনই আমাদের মাথায় ওদের সাথে মিললো না, যেটা আমাদের ভেজাল। আমি একটু আগে বলেছি উপপাদ্য শুরু করার আগে, শেষে গিয়ে কেন জানি না একটু হয়ে যাচ্ছে, একটু জানি কোথায় বাদ পড়ে যাচ্ছে, আমরা বুঝে উঠতে পারছি না, সেটা পারছি না। সেটা দেখেন, ওরা বলতেছে এ ই সি, দ্যাট মিনস এই কোণটা,
সমান ADC, দ্যাট মিনস এই কোণটা। ওকে ফাইন, ওরা বলেছে, আমরা লিখেছি, আমরা বুঝতে পেরেছি ওরা যা বলেছে, কিন্তু আমরা সবাই ত্রিভুজ সম্পর্কে অবগত এবং ত্রিভুজের বহিস্থকোণ সম্পর্কে অবগত। ত্রিভুজের বহিস্থকোণের রুল হলো কি? আগে বলি ত্রিভুজের বহিস্থকোণ কীভাবে হয়। ত্রিভুজের যে কোনো তিন বাহু থেকে এক বাহুকে বর্ধিত করলে বাইরে যে কোণ উৎপন্ন হয় ত্রিভুজের, তার নাম হচ্ছে ত্রিভুজের বহিস্থকোণ। এখন আমরা যদি বলি ডিইসি একটা ত্রিভুজ, ডিইসি একটা ত্রিভুজ, তাহলে যখন ইডি রেখাকে বর্ধিত করা হয়েছে তাহলে এটা নিশ্চয়ই কি একটা বহিস্থকোণ। আর আমরা বহিস্থকোণ যখন পেয়েছি, বহিস্থকোণের রুলস কি? ত্রিভুজের বহিস্থকোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল, অর্থাৎ বহিস্থকোণ সমান অন্তস্থ মানে এটা তার ভিতরের কোণ, অন্তস্থ কোণের বিপরীতে যে দুটা কোণ থাকে সেই দুটা কোণের যোগফল। অর্থাৎ আমরা দেখেছি যদি আমরা এই কোণটা বলি তাহলে এই কোণ সমান যদি আমরা লিখতে হয় তাহলে এটা তার অন্তস্থ, তার বিপরীতে আছে এই ডি কোণ এবং এইখানের কোণটা এই সি কোণটা। অর্থাৎ আমাদের এই রুলস শেখাচ্ছে আপনি ই কোণ সমান লিখতে হবে এই ডি কোণ আর এখানকার এই সি কোণটা, এই দুইটা কোণ যোগ করলে আপনি বহিস্থ কোণটা পাবেন, এটা সূত্র। তাহলে আমরা সেখানে কি লিখতে পারি? কিন্তু ইহা সম্ভব না, কিন্তু ইহা, এই কথাটা আমরা ইহা মানে এই কথাটা অসম্ভব। অসম্ভব, অসম্ভব কেন বললাম? কারণ কেন অসম্ভব সেটা ব্যাখ্যা করে আমরা দিচ্ছি। কারণ AEC একদম ডিরেক্ট লেখেন যে কারণ AEC কোণ সমান ADC কোণ মানে বহিস্থ কোণের বিপরীত একটা কোণ, ADC কোণ যোগ আরেকটা কোণের নাম হচ্ছে ECD কোণ। ECD কোণ কেন? কারণ আমরা সবাই জানি, সেটা লিখে রাখি, ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফল। অর্থাৎ আমরা এই কথাটা আমি লিখতে পারি এই নীতি অনুযায়ী। আমরা বলেছি ওদের এই কথাটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? যেহেতু AEC কোণ সমান ADC কোণের সাথে আরও একটা যোগ করার পর হবে, আরও একটা কোণ যোগ করলে তারপরে দুজন সমান হবে, তাহলে সেখানে আমরা কখনো ADC কোণ আর AEC কোণ সমান বলতে পারি না। কেন বলতে পারি না? AEC কোণ সমান করতে গেলে ADC কোণের সাথে আরও কিছু যোগ করতে হবে, মানে আরও একটা কোণ যোগ করতে হবে। তাহলে যেহেতু আরেকটা কোণ যোগ করার পর সে সমান হবে, তাহলে সে একা কখনো ওর সমান হতে পারবে না। এই কারণে আমরা বলছি কিন্তু ইয়া অসম্ভব। আর আমরা কেন বলেছি সে যুক্তিটা আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি, তাহলে সুতরাং এখানে কেন AEC এটা নিঃসন্দেহে কার থেকে বড়? ADC থেকে। এটা আপনাদের বই দিয়েছে, যেটা আমি এখানে ভেঙে লিখে দিলাম। আশা করি ক্লিয়ার। অর্থাৎ AEC ADC থেকে বড় হবে, সমান হবে না। কেন সমান হবে না? এই নীতির কারণে সমান হবে না। সুতরাং ই বিন্দু ডি বিন্দু যদি আলাদা হয় তাহলে এই চিত্র প্রমাণ করা সম্ভব না, অসম্ভব। ই বিন্দু ডি বিন্দু যদি আলাদা হয় তাহলে আমরা লিখব যে ই এবং ডি বিন্দু কি হতে পারে না? কখনো ভিন্ন হতে পারে না। বিন্দু ভিন্ন হতে পারে না। কেন পারে না? কারণ যদি ভিন্ন হয় তাহলে এটা সম্ভবই না, অসম্ভব। ভিন্ন হতে পারে না, যদি ভিন্ন হয় আমরা পদ প্রমাণ করতে পারবো না। তাহলে পারে না ডি বিন্দু অবশ্যই ই বিন্দুতে পড়বে, ই বিন্দুর উপর পড়বে। অর্থাৎ আমাদের কথা হচ্ছে ডি বিন্দু আর ই বিন্দু একই।
আর ই বিন্দুর জায়গায় যদি কোনো কারণে আমরা চেঞ্জ করে ডি বিন্দু লিখি তাহলে হলো নি এ বি বি সি ডি, ইর নাম এখন আর ই নাই, হয়ে গেল কি ডি, কারণ আমরা বলে দিচ্ছি ডি বিন্দু কোথায় পড়বে, ই বিন্দুর উপরে। ই আর বি কি ডি কি হতে পারে না, ভিন্ন হতে পারে না, দুটোটা একই, অর্থাৎ এর পরিবর্তে কি লিখতে পারবো, ডি লিখতে পারবো। তাহলে আমাদের লক্ষ্য ফিলাপ এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, আর ইর পরিবর্তে ডি একটা শীর্ষবিন্দু। সুতরাং এ বি সি ডি চারটি শীর্ষবিন্দু বিন্দু সমবৃত্ত, প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন। আমরা যেটা বললাম এই অংশটুকু একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার উপাত্তটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর আমরা বইতে যেটা দেখাই নাই আমরা সেটা একদম লিখে বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। উপাত্ত 24 অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যখনই প্রশ্ন একটু আনসিন করতে চাই এই উপাত্তটা দিয়ে কোশ্চেন পেপারকে একটু কী করা হয়, মানসম্মত মানে তুলনামূলক একটু হাই ক্লাস করা হয়, তাই আমরা এটাকে বেশি গুরুত্ব সহকারে শিখে নেব। আর এরপরও যদি কোনো সমস্যা হয় আমি তো আছি, কোনো সমস্যা নেই। আর যদি হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আরও সহজে এটাকে উপস্থাপন করার জন্য। তো আজকের ক্লাস এতটুকুই, আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।